নমস্কার। আজ 28শে জুলাই 2026। এই দিনটি বিশেষত বিশ্ব হেপাটাইটিস দিবস এবং বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়। লিভারের মারাত্মক রোগ হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও তা প্রতিরোধ করার লক্ষ্যে বিশ্বব্যাপী হেপাটাইটিস দিবস পালিত হয়। অন্যদিকে একটি সুস্থ স্থিতিশীল সমাজ গঠনের লক্ষ্যে পরিবেশ এবং পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সুরক্ষার গুরুত্ব বোঝাতে প্রতি বছর 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন করা হয়। শুভ সন্ধ্যায় হসলা রেডিও শ্রোতাদের আন্তরিক অভিনন্দন। এখন হসলা রেডিও থেকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ পরিবেশন করছি আমি রীনা দত্ত। প্রথমেই সংবাদ শিরোনাম। ককরোচ জনতা পার্টির হুঁশিয়ারি, চালু হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। লঘু পাপে গুরুদণ্ড, মানবিকতা কোন পর্যায়ে পৌঁছেছে? শুনতে থাকুন ঘটনাটি জানতে। দুর্নীতির ইস্যুতে যখন আমাদের দেশ তোলপাড়, তখন জাপানের মতো সুশৃঙ্খল দেশের কাছে আমাদের অনেক শেখার আছে। চালু হলো 24 নম্বর প্ল্যাটফর্ম। প্লাস্টিকের 10 থেকে 20 টাকার নোট আসছে বাজারে। লক্ষাধিক বিরল মেডিকেল বইয়ের রত্নভাণ্ডার কলকাতার বুকে। আরও থাকছে খেলার খবর ও আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। মামলা না তুললে আজ থেকে ফের আন্দোলন, ককরোচের হুঁশিয়ারি। মা সকাল থেকে তুমি কিছু খেয়েছো? চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। পিজন ভ্যানের মধ্যে ছেলে, বাইরে দাঁড়িয়ে আঁচলে চোখ মুছছেন মা। ছবিটা ছাত্র যুব আন্দোলনের হটস্পট পার্টনার। নিট প্রশ্ন ফাঁস ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শনিবার বিহারে বন্ধ রাখা হয়েছিল। তাতেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি, কিন্তু সেটা সাময়িক। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরে হাওয়া একটু ঠান্ডা হতেই অপারেশন শুরু করে পুলিশ। আন্দোলনকারীদের থানায় তুলে নিয়ে গিয়ে একের পর এক ধারা চাপানো হয়েছে, তারপর ঢুকিয়ে দেওয়া হয়েছে জেলে। এই প্র্যাকটিস চলছে এখনও। দিল্লি হোক, পশ্চিমবঙ্গ বা বিহার, ছবিটা একই রকম। অর্থাৎ অভিযোগ পরিষ্কার, শর্ত মানছে না সরকার। কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, এটাই ছিল শর্ত। তার খেলাপ হচ্ছে। প্রতিবাদীদের ওপর কেন্দ্র রাজ্যের এই আইনি পীড়ন বজায় থাকলে ফের আন্দোলন শুরু হবে বলে সোমবার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। এদিন চরম হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেছে, কথার খেলাপ হলে ফল হবে মারাত্মক। লিখিত প্রতিশ্রুতি না দিলে ফের প্রতিবাদ আন্দোলন শুরু করবে ককরোচ জনতা পার্টি। শুরু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের সুবিধা যারা পাবেন না, তাদের জন্য চালু হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এই ঘোষণা করেছেন। সেই মতো নতুন এই প্রকল্প চালুর বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন। সেখানে আছে মোট 9টি শর্ত। এর মধ্যে যে কোনো একটি শর্ত পূরণ না হলে মিলবে না রাজ্যের এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা। সবথেকে গুরুত্বপূর্ণ হলো, কোনো পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা হলেই সেই বাড়ির কোনো সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রশাসনিক মহল মনে করছে, পালা বদলের পর নতুন সরকার এসেই এক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। আর তা হলো, যাদের সত্যিই প্রয়োজন শুধু তারাই পাবেন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা। এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আয়ুষ্মান ভারতের নিয়ম এবং 2011 সালে সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত আদমশুমারির ভিত্তিতে ঠিক হবে কোন পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী নামাঙ্কিত এই প্রকল্পের সুবিধা পাবেন। ফলে একেবারে প্রান্তিক অংশের মানুষজনই মূলত এই প্রকল্পের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমার সুবিধা পেতে চলেছে।
ওয়াকিবহল সূত্রে মনে করা হচ্ছে। প্যান্টে প্রস্রাব খুদে, তাকে দেয়া হলো লঘু পাপে গুরুদণ্ড। শুনুন, মাত্র 5 বছর বয়স, প্লে স্কুলের পড়ুয়া, প্যান্টে প্রস্রাব করে ফেলেছিল। অপরাধ এটুকুই, তাতেই মেজাজ বিগড়ে যায় শিক্ষিকার। অভিযোগ, ছুরি গরম করে ওই খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা দেন তিনি। উত্তরপ্রদেশের বারাণসীর ঘটনা। গত 24শে জুলাই বারাণসীর সেরেনি সোনি প্লে স্কুলের ওই পড়ুয়া ওয়াশরুমে যেতে চেয়েছিল, কিন্তু শিক্ষিকা অনুমতি দেননি। শেষ পর্যন্ত প্যান্টেই প্রস্রাব করে ফেলে খুদে। তা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শিক্ষিকা। টানতে টানতে তাকে অন্য ঘরে নিয়ে যায়। গ্যাস জ্বালিয়ে একটি ছুরি গরম করে শিশুর গোপনাঙ্গে ছ্যাঁকা দেন। বাড়ি ফিরে বাবা মাকে সবটা জানায় ছোট্ট পড়ুয়া। পুরো ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ। আসছি পরের খবরে। চালু হলো 24 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া স্টেশনের ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দেয়া এবং দূরপাল্লার ট্রেন পরিচালনাকে আরও গতিশীল করতে বড় পদক্ষেপ করল পূর্ব রেল। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো বহু প্রতীক্ষিত 24 নম্বর প্ল্যাটফর্ম। রেল কর্তৃপক্ষের দাবি, নতুন এই প্ল্যাটফর্ম চালু হওয়ার স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মের উপর চাপ কমবে, দীর্ঘ ট্রেন পরিচালনা সহজ হবে এবং যাত্রী পরিষেবার মানও আরও উন্নত হবে। আসছি পরের খবরে। জাপানের থেকে অনেক কিছু শেখার আছে। জাপান একটা সুশৃঙ্খল দেশ, তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। দুর্নীতির ইস্যুতে আমাদের দেশ রাজ্য যখন তোলপাড় হচ্ছে, তখন জাপানের দিকে তাকানো যাক। গত 30 বছরের মধ্যে সেখানে তেমন কোনো দুর্নীতি নেই, কোনো ঘুষ নেই, কোনো ধর্ষণ নেই, স্কুলে কোনো ছাত্রকে বেত্রাঘাতের রেকর্ডও নেই, কোনো কাজের জন্য কোনো ফাইল আটকে পড়ার নজিরও নেই, কারো সুপারিশ ছাড়া কোনো ছাত্র স্কুলে ভর্তি হতে পারছে না, কারো প্রমোশন হচ্ছে না, এমন দৃষ্টান্তও নেই। যদিও এমন সব অভিযোগ আমাদের দেশে প্রায়শই ওঠে। পশ্চিমবঙ্গের তো কথাই নেই। উল্টো দিকে তাকালে দেখা যাবে দলীয়ভাবে জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক নিয়োগের নজিরও নেই। সেখানে রাস্তা পড়ে থাকা বুভুক্ষু মানুষও নেই, আছে শুধু কর্মনিষ্ঠা, শৃঙ্খলা। জানা যায় ভূমিকম্পের সময় সব খাবার ক্যাম্পে রেখে দেওয়া হয়েছিল। নিজের প্রয়োজনের চেয়ে বেশি কেউ একটা রুটিও নিয়ে যায়নি। ত্রাণ কেন্দ্রে একজন প্রহরীকেও পাহারাদার রাখতে হয়নি। লাইনে দাঁড়িয়ে সবাই যার যার মতো প্রয়োজনীয় খাবার নিয়ে গিয়েছে। মনে হয় জাপানে কোনো কালোবাজারি দ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে ঠকায় না, কেউ খাবারে ভেজাল মেশায় না, রাস্তাঘাট তো ঝকঝকে পরিষ্কার। একজন শিশুও জাপানের রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলে রাখে না। টেকনোলজি আর ডেভেলপমেন্টে জাপান পৃথিবীর অনেক দেশ থেকে 10 বছর এগিয়ে আছে। এই জাপানি আবার গাড়ির বাজারে প্রায়শই নেতৃত্ব দিচ্ছে। অথচ জাপানে ভার্চুয়ালি ন্যাচারাল রিসোর্স বলতে তেমন কিছুই নেই। জাপানের মানুষের মাঝে আছে শুধু বিনয়। অবসরে যাওয়া জাপানি প্রধানমন্ত্রী বারবার বলছেন, কি করতে পেরেছি তার জন্য দয়া করে গুণকীর্তন করবেন না, বরং যা করতে পারিনি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছি। দেখা গিয়েছে দুহাত একসঙ্গে করে জনগণের সামনে মাথা নিচু করে বারবার ক্ষমা চাইছিলেন জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবে। কি আমরা কিছু শিখতে পারছি? আসছি অন্য খবরে। লক্ষাধিক বিরল মেডিকেল বইয়ের রত্নভাণ্ডার কলকাতার বুকে অবহেলায় নষ্ট হওয়ার মুখে।
নিঃসঙ্গ করে চলে যেতে পারে সকলে, ব্যতিক্রম শুধু বই। বই পাগল বাঙালি কি জানে শহরের বুকেই চিকিৎসা সংক্রান্ত লক্ষাধিক বই ও জার্নালের অমূল্য রত্নরাজি আছে? সময় সেখানে পিছিয়ে রয়েছে শতাধিক বছর। চারিদিকে শুধু বইয়ের গন্ধ, মনোযোগী নীরবতা। ইতিহাস এখানে চুপটি করে বসে থাকে। বিশ্বের ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলির অন্যতম সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। সেখানে 1921 সালের 4 তলা প্রাচীন লাইব্রেরিটিতে কি নেই? 1 লক্ষেরও বেশি বই এবং জার্নাল আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মেডিকেল জার্নাল ল্যান্ডসেটের 1823 সালের প্রথম সংখ্যা আছে। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেলের রিসার্চের 1913 সালে প্রকাশিত প্রথম সংখ্যা। বিশ্ববরেণ্য চিকিৎসাবিজ্ঞানী ডক্টর ইউএন ব্রহ্মচারী, ডক্টর শম্ভুনাথ দে, ডক্টর রোনাল্ড রসের লেখা বইয়ের বিরল কালেকশন আছে। 19বিংশ শতকের দিকপাল কলেরা বিশেষজ্ঞ ডক্টর জন স্রোর 1936 সালের এডিশনের স্নো অন কলেরা, ডক্টর শম্ভুনাথ দের কলেরা, কিংবদন্তি ম্যালেরিয়া বিশেষজ্ঞ ডক্টর রোনাল্ড রসের মেমোরিজ উইথ আ ফুল অ্যাকাউন্ট অফ দ্য গ্রেট ম্যালেরিয়া প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন, ইউএন ব্রহ্মচারী 1928 সালের আ ট্রিটিস অন কালাজ্বর ইত্যাদি ছাড়াও আছে ক্যালকাটা মেডিকেল জার্নাল, মেডিকেল ডাইজেস্ট, কোয়ার্টারলি কিউমুলেটিভ ইন্ডেক্স মেডিকাস, ব্লাড ল্যান্ডসেট ইত্যাদি। এর কোনোটি শতাব্দী প্রাচীন, কোনোটি স্বাধীনতা পূর্ব সংখ্যা। দেশের কোভিড লড়াইয়ের অন্যতম সেনাপতি ডক্টর সমীরণ পান্ডা লাইব্রেরিতে বসে পড়ছিলেন। বললেন, এই লাইব্রেরির সঙ্গে কত স্মৃতি জড়িয়ে। এই রত্নভাণ্ডারের প্রায় 500 বই নষ্ট হয়ে গিয়েছে। দুর্মূল্য বইয়ে ঠাসা আলমারিতে চামচিকে এবং বাদুড়ের বিষ্ঠা। চিকিৎসা শাস্ত্রের অমূল্য ইতিহাস রক্ষায় বইয়ের ডিজিটালাইজেশনের ব্যবস্থা নিতে বহুবার চিঠি দেওয়া হয়েছিল আগের সরকারকে। এক লাইব্রেরিয়ান বলেন, ডিজিটালাইজেশন না হওয়ায় রোজ একটু একটু করে নিজেদের ইতিহাস আমরা হারাচ্ছি। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমন সরকার বলেন, এখনও বই নিত্য সঙ্গী, নিশ্চয়ই ব্যবস্থা নেবে সরকার। প্লাস্টিকে 10 থেকে 20 টাকার নোটে সম্মতি। পলিমার নোট নিয়ে আরও এক ধাপ এগোল রিজার্ভ ব্যাঙ্ক। আগামী বছর থেকে প্লাস্টিক বা পলিমারে তৈরি 10 ও 20 টাকার নোট আনতে উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 2027 সাল থেকে ভারতের বাজারে প্লাস্টিক বা পলিমারে তৈরি 10 ও 20 টাকার নোট আসতে চলেছে। পরীক্ষামূলকভাবে 10 ও 20 টাকার নোট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে সাফল্য মিললে আগামী বছর থেকেই 50, 100 ও 500 টাকার নোট তৈরিতেও পলিমার বা প্লাস্টিকের ব্যবহার করা হবে। আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে। খবর মন দিয়ে শুনতে থাকুন এবং খবর সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর ইউটিউব কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। পেয়ে যাবেন সেরা উত্তরদাতা শিরোপা। এরপর খেলার খবরে আসছি। রূপ জয় জ্ঞানেশ্বরী, ব্রোঞ্জ বিন্দার। কমনওয়েলথ গেমসে ভারতকে পথ দেখাচ্ছে ভারোত্তোলক রায়। গ্লাসগোয় চলতি আসরে এখনও পর্যন্ত দেশের 6টি পদকের মধ্যে 5টি এসেছে ভারোত্তোলকদের হাত ধরে। রবিবার সোনা জিতেছিলেন মীরাবাই চানু, ঋষিকান্ত সিং ও মথু পান্ডি রাজা পেয়েছিলেন রূপো। লিফটিং প্ল্যাটফর্মে তেরঙ্গা ব্রিগেডের সাফল্যের ধারা বজায় রেখে এদিন আরও 2টি পদক আনলেন জ্ঞানেশ্বরী যাদব ও বৃন্দারানী দেবী। মহিলাদের ভারোত্তোলনের 53 কেজি বিভাগে রূপো জিতলেন জ্ঞানেশ্বরী আর 58 কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন বৃন্দারানী। 23 বছরের জ্ঞানেশ্বরী মোট 199 কেজি ওজন তুলে পদক নিশ্চিত করেন। শুটিং বিশ্বকাপে চ্যাম্পিয়ন এশা, ব্রোঞ্জ পেলেন মানু। শুটিং বিশ্বকাপে আলো ছড়ালেন ভারতীয়রা। মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে পদক জিতলেন এশা সিং ও মানু ভাকের।
দুরন্ত ছন্দ মেলে ধরে শোনা জয় এশার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্নায়ুর চাপ বজায় রেখে উত্তর কোরিয়ার হিয়ান গিয়াংকে হারালেন তিনি। হাংঝাউতে আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মানু। বিশ্বকাপের মঞ্চে এই পদকজয় বিশেষ তাৎপর্যপূর্ণ ভারতীয়দের কাছে। আসছি আবহাওয়ার খবরে। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। আরও কয়েকদিন এই বৃষ্টি চলবে। আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকের মতো খবর পড়া শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।